প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। যে যেখানে আছো এই মুহূর্তে আমি আশা করব তোমরা সবাই নিজ নিজ মোবাইল, ল্যাপটপ সাথে নিয়ে আজকের ক্লাসটি উপভোগ করবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম টেন্স নিয়ে। আমি বলেছিলাম গত ক্লাসে যে আমরা টেন্সের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা, এটা আমরা গত ক্লাসে করেছি এবং টেন্সের বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করতে চেয়েছিলাম, যা আমরা আজকে আংশিক হলেও করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে সেটা উপভোগ করবে। তো আমি শুরু করতে যাচ্ছি। আজকে যে বিষয়টা আলোচনা করব যে হাউ টু ক্লাসিফিকেশন অফ টেন্সেস, হাউ টু classification of tenses, অর্থাৎ বাংলায় এটাকে আমরা বলবো কিভাবে কালের শ্রেণীবিভাগ করা যায়, কিভাবে সময়ের শ্রেণীবিভাগ করা যায়, কিভাবে টেন্সের শ্রেণীবিভাগ হয়ে থাকে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আসি, আমি গত ক্লাসে বলেছিলাম যে টেন্স প্রধানত তিন ধরনের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কাকে বলে, কিভাবে চিনব, এই বিষয়ে আমি আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে ক্লাসিফিকেশন আছে সেই বিষয়টা আলোচনা করব। এই বিষয়টা আলোচনার আগেই আমি উদাহরণের সাহায্যে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। উদাহরণ থেকেই আমরা এর ক্লাসিফিকেশনটা নিয়ে আসব। একটু লক্ষ্য করো, আমি এখানে সেন্টেন্সের মাধ্যমে যাচ্ছি, বাংলা সেন্টেন্সের মাধ্যমে যাচ্ছি। একটু লক্ষ্য করো, আমি পড়ি। 2, আমি পড়িতেছি। 3, আমি পড়িয়াছি। 4, আমি 1 ঘন্টা যাবত পড়িতেছি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমি এখানে 4টি বাক্য লিখেছি। আমি 4টি বাক্য লিখেছি। 1 নম্বর বাক্যে লিখেছি আমি পড়ি। 2 নম্বরে লিখেছি আমি পড়িতেছি। 3 নম্বরে লিখেছি আমি পড়িয়াছি। 4 নম্বরে লিখেছি আমি 1 ঘন্টা যাবত পড়িতেছি। প্রত্যেকটা ক্রিয়া একই ধরনের, একই কাজ, অথচ একটু সময়ের ব্যবধান আছে, কাজের ধরনের ব্যবধান আছে। কিরকম ব্যবধান তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, মনোযোগ দাও, তোমরা নিজেরাই এটাকে উদ্ঘাটন করতে পারবে। দেখো, 1 নম্বর বাক্যে আমি লিখছি যে আমি পড়ি। আমি পড়ি, এটা একটি সাধারণ কথা। এটাকে আমরা অভ্যাসগত বলতে পারি, স্বভাবগত বলতে পারি, অথবা সাধারণভাবে বলতে পারি। 1 নম্বর বাক্য আমরা এভাবেই এটাকে উল্লেখ করতে পারি যে আমি পড়ি, এটা আমার অভ্যাস, এটা আমার স্বভাব, আমরা এভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারি। আবার দেখো 2 নম্বর বাক্যে আমি লিখছি যে আমি পড়িতেছি। দেখো, তোমরা একটু চিন্তা করে দেখো যে আমি পড়িতেছি, কাজটা কি চলমান নাকি বন্ধ আছে, নাকি আগে হয়েছে নাকি পরে হবে, এরকম বোঝাচ্ছে। একটু লক্ষ্য করো যে আমি পড়িতেছি, এই কাজগুলো কখন হয়? পড়িতেছি, আমি দৌড়াচ্ছি, আমি হাঁটতেছি, আমি খাইতেছি, তাহলে এই কাজগুলো কি চলমান? যদি চলমান হয় তাহলে অবশ্যই দেখো আমি পড়িতেছি, তাহলে এটা হলো আমার স্বভাব, এই কাজটা আমার চলমান, আমি পড়িতেছি, আমার চলমান কাজ, কাজটি এখনো বন্ধ হয়নি।
এটা আমার চলমান কাজ। তাহলে এটার সঙ্গে এটার একটু ব্যবধান আছে, এটার সঙ্গে একটু পার্থক্য আছে। আবার দেখো 3 নম্বর বাক্যে আমি লিখেছি আমি পড়িয়াছি, আমি পড়িয়াছি, সে গিয়াছে, তুমি গিয়াছো, তাহারা গিয়াছে, তারা খেলিয়াছে, আমরা গিয়াছি, আমরা খেয়েছি। এই কথাগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। কি রকম পার্থক্য দেখো, এই কাজটা চলমান, আমি পড়িতেছি, তার মানে কি আমি পড়তেছি, আমার কাজটি চলমান আছে। আবার দেখো আমি পড়িয়াছি, এই কাজটা আমার দ্বারা হয়েছে কিন্তু আমি কাজটি শেষ করিয়াছি, আমি কাজটি শেষ করিয়াছি। তাহলে এখান থেকে এখানকার পার্থক্যটা একটু আলাদা। দেখো প্রথমটা থেকে দ্বিতীয়টার পার্থক্য আলাদা, দ্বিতীয়টা থেকে আবার দেখো তৃতীয়টা আলাদা, আলাদা অর্থ আসতেছে। আবার দেখো চতুর্থ বাক্যে আমি লিখেছি যে আমি 1 ঘন্টা যাবত পড়িতেছি। দেখো এই কাজটি কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু চলমান কাজ। কিন্তু এখানে আরেকটা বৈশিষ্ট্য বলা আছে, এখানে একটা সময় উল্লেখ করা আছে, আমি 1 ঘন্টা যাবত পড়িতেছি। তাহলে একই টেন্সের, প্রেজেন্ট টেন্সের, দেখো এখানে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলতেছি, একই টেন্সের একই বাক্য আমি একই ভাষা লিখেছি, আবার 4টি বাক্য লিখেছি আমি, 4টি বাক্যের সময়ের ধরনটা আলাদা, কাজের প্রকৃতিটা আলাদা, কখন কোন সময় কাজটা হয়েছে। দেখো আমি পড়ি, এটা আমার স্বভাব, অভ্যাসগত, সাধারণভাবে এটা একটা টেন্স, এটা এক ধরনের প্রেজেন্ট টেন্স। আবার আমি পড়িতেছি, এটা এক ধরনের প্রেজেন্ট টেন্স। আমি পড়িয়াছি, এটা এক ধরনের প্রেজেন্ট টেন্স। আমি 1 ঘন্টা যাবত পড়িতেছি, এটা এক ধরনের প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা যদি ক্লাসিফিকেশন করি, তাহলে কয় ধরনের প্রেজেন্ট টেন্স আসবে এখন তোমরাই নির্ণয় করতে পারবে। তাহলে অবশ্যই আমরা এখানে লক্ষ্য করতেছি প্রেজেন্ট টেন্স 4 ধরনের। আমরা যদি শ্রেণী বিভাগ করি, প্রেজেন্ট টেন্স কয় ধরনের আসতেছে? 4 ধরনের। তাহলে আমরা এখন এগুলোকে নামকরণ করি, তাহলে প্রথম বাক্যটা আমরা নাম দেব কি? সাধারণ যেহেতু, তাহলে প্রেজেন্ট, এটা আমরা নাম দেব ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয়টা চলমান কাজ, ঘটমান কাজ, চলমান কাজ, এটাকে আমরা কন্টিনিউ বলি। তাহলে কন্টিনিউ থেকে এটা কি আসতেছে? কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আবার তৃতীয় বাক্যটা দেখো, কাজটি আমার দ্বারা হয়েছে, করা হয়েছে, কাজটি শেষ করা হয়েছে, সুতরাং এটা একটা পারফেক্ট, এটা পরিপূর্ণ হয়ে যায়, সেটা হলো পারফেক্ট। পরিপূর্ণ বিষয়টাকে আমরা সবসময় কি বলি? পারফেক্ট বলি। যেমন আমরা যদি কোনো কাজ করে শেষ করি, কাজটা যদি ভালোভাবে করি, তখন আমাদেরকে অন্য কেউ বলে যে পারফেক্ট, তুমি পারফেক্ট, তার মানে কি কাজটা আমি শেষ করেছি, আমার দ্বারা পারফেক্ট হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পারফেক্ট। এটার নাম হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার দেখো আমি 1 ঘন্টা যাবত পড়িতেছি, এখানে একটা সময় উল্লেখ করা আছে, এবং কাজটিও আমার দ্বারা পারফেক্ট ভাবে হচ্ছে। সুতরাং এই দুই টেন্সের, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা অংশ আছে, পড়িতেছি, সময় একটা উল্লেখ করা আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা টেন্সকে, প্রেজেন্ট টেন্সকে কয় ভাবে শ্রেণীবিভাগ করলাম? 4 ভাবে শ্রেণীবিভাগ করলাম। কি কি? এখন যদি আমরা বলতে যাই তাহলে হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আরটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন একটা প্রশ্ন আসতেছে যে আমরা তো ইংরেজিতে শিখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এগুলাকে আমরা বাংলায় কি বলবো? আমাদেরকে তো বাংলা বাক্য থেকে এগুলোকে চিহ্নিত করতে হবে। যেহেতু আমরা নিচু ক্লাসে পড়ি, আমরা ইংরেজি বাক্যকে খুব কম আমরা চিহ্নিত করতে পারবো। এখন বাংলা থেকে আমাদেরকে ইংরেজিতে যাইতে হবে। এখন যদি আমি বাংলায় এটাকে বলি, তাহলে এটাকে বলবো আমরা, প্রথমটা আমরা কি বলেছিলাম? ইনডিফিনিট। তাহলে এটা হলো সাধারণ বর্তমান কাল বা সময়। আর দ্বিতীয়টা কি বলেছিলাম? কন্টিনিউয়াস হলো চলমান বা ঘটমান বর্তমান কাল। তৃতীয়টা বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট, যে কাজটি শেষ হয়েছে, তাহলে শেষ হয়ে গেলে কি হবে, পুরো ঘটনাটাই শেষ, তাহলে পুরা ঘটিত বর্তমান কাল। তাহলে পুরা ঘটিত বর্তমান কাল যেহেতু শেষ হয়েছে। এখন আমি চতুর্থ বাক্যে বলেছিলাম যে এটাতে কন্টিনিউয়াসেরও কিছু লেজ আছে, আবার পারফেক্টেরও কিছু লেজ আছে, সুতরাং এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেছিলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি বলে থাকি তাহলে দুটো ধরতে হবে, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। তাহলে দেখো আমরা প্রেজেন্ট টেন্সকে ক্লাসিফিকেশন করলাম, প্রেজেন্ট টেন্সকে ক্লাসিফিকেশন করে কি পেলাম, যে আমরা চার ধরনের প্রেজেন্ট টেন্স পেলাম, চার ধরনের প্রেজেন্ট টেন্স পেলাম। কি কি? এক নম্বরে পেলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাকে আমরা বাংলায় বলতেছি সাধারণ বর্তমান কাল। দুই নম্বরে পেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে আমরা বাংলায় বলতেছি চলমান বা ঘটমান বর্তমান কাল। তিন নম্বরে পাইলাম কি, পুরা ঘটিত বর্তমান, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার চার নম্বরে পাইলাম কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে আমরা বাংলায় বলতেছি পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। এই হলো প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন। এই একই ভাবে আমরা যদি বলি যে আর যে টেন্সগুলো আছে, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলোকে কিভাবে ক্লাসিফিকেশন করব, সেম ভাবে একই ভাবে ক্লাসিফিকেশন করব। এটা প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, আবার ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট। শুধু প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের জায়গাগুলো পরিবর্তিত হবে, আর বাকিগুলো যেগুলো আছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলা একই থাকবে। আমরা ঠিক একই ভাবে ক্লাসিফিকেশন করব। তাহলে এইভাবে প্রধানত যদি তিন ধরনের টেন্স হয় তাহলে আমরা মোট টেন্স কতগুলো পাবো? যদি পুরা টেন্সটাকে ক্লাসিফিকেশন করি তাহলে মোট টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? দেখা যাচ্ছে টোটাল টেন্স হবে 12টি। কয়টি টেন্স হবে? 12টি। যদি আমরা বলি how many kinds of classification of tenses, there are 12 kinds of tenses according to classification of tenses, অর্থাৎ টেন্সের শ্রেণী বিভাগ অনুযায়ী টেন্সকে আমরা 12টি পর্যায়ে নির্ণয় করতে পারি, ভাগ করতে পারি। তাহলে বিষয়টা অবশ্যই ক্লিয়ার যে আমরা শ্রেণী বিভাগ অনুযায়ী টেন্সকে 12 ভাগে বিভক্ত করতে পারি, অর্থাৎ প্রত্যেক টেন্সকে, প্রত্যেক অবস্থানকে 4টি ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমরা যাব যে এই যে বাক্য 4টি আমি লিখেছি, এই বাক্য 4টিকে আমরা যদি ইংরেজিতে রূপ দেই এবং ইংরেজিতে কিভাবে চিনবো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো তো চেনার বিষয় আছে। অবশ্যই একটু মনোযোগী হও, তাহলে অবশ্যই বুঝতে পারবে, বুঝতে আরো সহজ হবে। তোমরা আগের ক্লাসে জেনেছো যে বাক্য কিভাবে তৈরি করে। বাক্য তৈরি করতে কি লাগে? কর্তা লাগে, ক্রিয়া লাগে। কর্তা, ক্রিয়া, এই দুটো জিনিস পারফেক্ট, এবং বাক্যের সঙ্গে আর যদি কোনো কিছু সংযুক্ত করা হয় সেটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরে নিই, অন্য কিছু যদি থাকে। তাহলে যেহেতু বাক্য তৈরি করতে সাবজেক্ট লাগে, কর্তা লাগে এবং ক্রিয়া লাগে, অর্থাৎ ভার্ব লাগে। এখানে ভার্ব দুইটা কোয়ালিটির আছে, তোমরা ইতিপূর্বে এই ওয়ার্ডগুলো অবশ্যই চিনছো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো অবশ্যই তোমরা ইতিপূর্বে চিনছো এবং জানো এগুলো যে এগুলো কি। এগুলো এক ধরনের ভার্ব। কি ধরনের ভার্ব? এটাকে আমরা সাধারণত ভার্ব টু বি বলি, ভার্ব টু বি বলি, আবার কখনো হেল্পিং ভার্ব বলি, কখনো হেল্পিং ভার্ব বলি। কেন হেল্পিং ভার্ব বলি? হেল্পিং ভার্ব বলার অর্থ হচ্ছে এর কাজে হলো সাহায্য করা। কাকে সাহায্য করা? প্রিন্সিপাল, যে আমরা প্রধান ক্রিয়া যেটাকে বলি, বাক্যের মধ্যে যেটা প্রধান ক্রিয়া, সেটাকে সাহায্য করাই হলো হেল্পিং ভার্বের কাজ। তা আমরা যখন টেন্সকে ক্লাসিফিকেশন করেছি, এই ক্লাসিফিকেশন অনুযায়ী যখন বাক্যকে, বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করব, তখন কিন্তু আমাদের এই হেল্পিং ভার্বগুলো কাজে লাগবে, এবং এই হেল্পিং ভার্ব দিয়ে আমরা এই টেন্সের ক্লাসিফিকেশনগুলোকে পূরণ করব, বিভিন্ন ধরনের টেন্সের ইংরেজি বাক্য তৈরি করব। যেহেতু এগুলো সবগুলো হচ্ছে ভার্ব টু বি এবং হেল্পিং ভার্ব, এগুলাই আমরা কাজে লাগাবো, কিন্তু একই টেন্সে সবগুলো কাজে লাগানো যাবে না। এগুলোরও ধরন আছে।
যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতেছি, প্রেজেন্ট টেন্সের বিষয়ে হেল্পিং ভার্ব হিসাবে তিনটি ভার্ব am, is, are, have, has। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই ভার্বগুলো ব্যবহার হয়ে থাকে। এই ভার্ব টু বি এবং হেল্পিং ভার্বগুলো আমরা ব্যবহার করব। এবং এক নম্বরে যে বাক্যটা লিখছি আমি, দেখো আমি পড়ি। আমরা বাক্য তৈরি করার সময় সাধারণত হাবোধক বাক্য যখন লিখি দেখা যায় যে কর্তাকে আগে লিখি তারপরে ভার্ব লিখি, কর্তাকে আগে লিখি তারপরে ভার্ব লিখি। তাহলে এখানে আমি পড়ি, কে পড়ে? আমি, আমিটা কর্তা, তাহলে ইংরেজি লেখার সময় আই। এখানে ক্রিয়া কোনটা? পড়াটা, কাজটা হলো ক্রিয়া। তাহলে আমি পড়ি তার মানে কি হচ্ছে? আই রিড। তাহলে এখানে দেখো am, is, are কোনটাই ব্যবহার করা হলো না। কেন ব্যবহার করা হলো না? am, is, are কেন ব্যবহার করা হলো না? আবার দেখো এখানে আরেকটা বাক্য উদাহরণ দিয়ে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব যে am, is, are যেমন আমি একজন ছাত্র, এটা একটা বাক্য, এটা একটা বাক্য, দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্সের। দুটোকে আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সও বলতে পারি, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বলতে পারি। এখানে আমি পড়ি, এখানে প্রধান ক্রিয়া, পড়াটা হলো প্রধান ক্রিয়া। এই ক্রিয়াপদটি সরাসরি কাজ করতেছে, সরাসরি তার অর্থ প্রকাশ করতে পারতেছে, বিধায় এখানে এই ভার্বটার কোনো, এই ক্রিয়াপদের কোনো সাহায্যের দরকার হচ্ছে না, সুতরাং ভার্ব টু বি দরকার হচ্ছে না। আবার উপরে একটা বাক্য লিখছে, দেখো আমি একজন ছাত্র, এখানে কিন্তু মূল ক্রিয়াপদটা নাই। আমি কর্তা, একজন আর্টিকেল, ছাত্র হলো নাউন, এখানে কোনো ক্রিয়াপদ নাই। তো এখানে যখন ক্রিয়াপদ নাই তাহলে অবশ্যই এই ক্রিয়াপদ ছাড়া কখনো বাক্য তৈরি হবে না। তাহলে যখন মূল ক্রিয়াপদ থাকবে না, প্রিন্সিপাল ভার্ব থাকবে না, তখন এই ভার্ব টু বি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে am, is, are এর একটি ভার্ব বসিয়ে আমরা বাক্যটাকে পরিপূর্ণ করব। তখন আমরা এখানে লিখব I am a student। তাহলে দেখো এটা হলো কর্তা, এটা আর্টিকেল, এটা হলো নাউন, এইখানে ভার্বের কাজ, মূল ভার্বের কাজ করতেছে এই হেল্পিং ভার্বটা, এই মূল ভার্বের কাজ করতেছে হেল্পিং ভার্বটা। সে একজন ডক্টর, হি ইজ এ ডক্টর, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, তখন ইজ ব্যবহার করতেছি। সুতরাং এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে am, is, are ব্যবহার করব যখন প্রধান ক্রিয়াপদ থাকবে না, প্রধান ক্রিয়াপদ না থাকলে আমরা am, is, are গুলো সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। এবার আসো আমি পড়ি, আমি লিখছি কি আই রিড, তাহলে এখানে হেল্পিং ভার্বের কোনো দরকার নাই, আমি পড়ি সরাসরি আমরা লিখে ফেলছি, এখানে কোনো সাহায্যকারী ভার্বের দরকার নেই। আবার দ্বিতীয়টা লিখছি, দেখো আমি পড়িতেছি, আমি পড়িতেছি, তাহলে এখানে আমি লিখব কি আই অ্যাম রিডিং। দেখো একটু পার্থক্যটা দেখো, বাংলা বাক্যের মধ্যেও পার্থক্য ছিল, ইংরেজি বাক্যের মধ্যেও পার্থক্য চলে আসতেছে। কি রকম চলে আসতেছে? আই রিড, এখানে দেখো কোনো আইএনজি নাই, কোনো এম নাই, কোনো ইজ নাই, সাবজেক্ট ভার্ব। এখানে দেখো সাবজেক্ট লিখছি, সাহায্যকারী ভার্ব লিখছি, আবার মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে কন্টিনিউয়াসের গঠনটাও একটু আলাদা ধরে নিতে হবে, যে গঠনটাও একটু আলাদা। গঠনটা কিভাবে হচ্ছে সেই বিষয়ে আমি পরে আসতেছি। আবার পরে যেটা লিখছি আমি 3 নম্বরে, দেখো I have read, দেখো এখানে আবার have ব্যবহার করছি, কারণ এটা পারফেক্ট ফর্ম, এটা হলো পারফেক্ট ফর্ম। read হলো মূল ক্রিয়া আর have হচ্ছে সাহায্যকারী, পারফেক্ট ফর্মের কারণে। আবার চতুর্থ বাক্যে দেখো, চতুর্থ বাক্যে আমি কি লিখব? I have been reading for an hour। দেখো I have পারফেক্ট এর, এটা বিনটা আসতেছে কন্টিনিউয়াস থেকে, I have been
রিডিং কন্টিনিউয়াস থেকে আইএনজি আসছে রিডিং ফর অ্যান আওয়ার, সময় উল্লেখ করা আছে। দেখো একই বাক্য বাংলা বাক্যের মধ্যেও পার্থক্য আছে, আবার ইংরেজি লেখার ক্ষেত্রেও পার্থক্য আছে। এখন আমরা এখান থেকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে আসলে বাক্যগুলো, ইংরেজি বাক্যগুলো লেখার ধরনটা কি রকম, কোন বাক্য লেখার সময় কি ব্যবহার করতে হয়। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখার সময় আমরা শুধু কর্তাকে নিছি আর মূল ভার্বটাকে নিছি, এম ইজ আর কিছুই নেই। সুতরাং এর গঠনটা কি এরকম হবে না, সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম। আমরা এটা এইভাবে লিখতে পারি, বেস ফর্ম বা ইনডিফিনিট ফর্ম। আবার দেখো দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে আমরা লিখছি যে সাবজেক্টও আছে, সাহায্যকারী ভার্ব আছে, এম অথবা ইজ অথবা আর, সাবজেক্ট অনুযায়ী যা হবে। আমি এখানে যদি হি লিখতাম তাহলে ইজ লিখতে হতো, ইউ যদি আমি লিখতাম ইউ লিখলাম, সেখানে আর লিখতে হতো, সাবজেক্ট অনুযায়ী বলতে আর কি। এখানে লেখো সাবজেক্ট লিখছি, ভার্ব টু বি লিখছি, তারপরে আবার মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছি। তাহলে গঠনটা কি রকম আসবে, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ক্রিয়া এম ইজ আর এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত। তাহলে এটার গঠনটা একরকম। আবার দেখো তৃতীয় সেন্টেন্সে আমি লিখছি আই হ্যাভ রিড, এখানে রিড তোমরা অবশ্যই ইতিপূর্বে তোমাদেরকে একটা চার্ট পড়ানো হয়েছিল যেখানে উইক ভার্ব, স্ট্রং ভার্ব, বিভিন্ন ধরনের মূল ভার্বগুলো আছে, এগুলোর তিনটি করে অবস্থান আছে, তোমরা অবশ্যই সেগুলো পড়ছিলা। সেখানে অবশ্যই তোমরা পড়ছো যে রিডের অবস্থান তিনও জায়গায় একই রকম, যেমন ইট, অ্যাট, ইটেন। পড়ছো না তোমরা? অবশ্যই পড়ছো ইট, অ্যাট, ইটেন। তাহলে দেখো ইট হলো ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, অ্যাট হলো পাস্ট ফর্ম, ইটেন হলো পার্টিসিপল ফর্ম। তাহলে এই ফর্মটা যখন আমরা পারফেক্টে যাব তখন অবশ্যই মূল ভার্বটা থার্ড ফর্ম হবে, পার্টিসিপল ফর্ম হবে। তাহলে রিডের ক্ষেত্রে রিড, আর সাহায্যকারী ক্রিয়া আসতেছে কি হ্যাভ, সাহায্যকারী ক্রিয়া হ্যাভ। তারপরে চতুর্থ বাক্যে আমি লিখেছি যে আমি 1 ঘন্টা যাবত পড়িতেছি, আই হ্যাভ বিন রিডিংটা হলো কন্টিনিউয়াসের ক্ষেত্রে, হ্যাভটা হলো পারফেক্টের ক্ষেত্রে, বিন হলো পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে আই হ্যাভ বিন রিডিং কতক্ষণ যাবত পড়তেছি, সময় উল্লেখ করা আছে, 1 ঘন্টা যাবত পড়তেছি। 1 ঘন্টা যাবত যদি নির্দিষ্ট সময় থাকে, সময় উল্লেখ করা আছে 1 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত, তাহলে ফর ব্যবহার করবে। যদি 2 ঘন্টা হয় ফর 2 আওয়ার্স, হ্যাঁ, তারপরে যদি 3 ঘন্টা হয় ফর 3 আওয়ার্স। এখন যদি বলা হয় থাকে আমি সকাল হইতে পড়িতেছি, সকাল কখন, এখানে কিন্তু ডেফিনেটলি বলা নাই সকাল 6টা, সকাল 5টা, এটা বলা নাই, সকাল হইতে পড়িতেছি। যখন অনির্দিষ্ট এরকম বলা থাকবে যে সকাল হইতে পড়িতেছি, সকাল হইতে, তখন লিখতে হবে ফরের জায়গায় সিন্স মর্নিং, তখন মর্নিং, সিন্স মর্নিং। মানে সকাল থেকে, কখন থেকে পড়তে, সকাল থেকে, ভোর থেকে হতে পারে, সকাল 8টা থেকে হতে পারে, 9টা থেকে হতে পারে, আবার ভোর 6টা থেকে হতে পারে। আমরা এইভাবে টেন্সগুলোকে সাজাই। ঠিক একই ভাবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেভাবে আসতেছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am, is, are, have, has এই বিষয়গুলো ব্যবহার করলাম। আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে was, were, had, এগুলো ব্যবহার হবে। অর্থাৎ am, is, are এর পাস্ট ফর্ম হচ্ছে was, were, আবার have, has এর পাস্ট ফর্ম হচ্ছে had। ঠিক একই ভাবে যখন ফিউচার টেন্সে যাব, ফিউচার টেন্সে গিয়ে কি হবে, am, is, are এর ফিউচার ফর্ম হচ্ছে shall be, will be, shall have, will have। ঠিক একই ভাবে শুধু বাংলা বাক্যগুলো যদি আমরা একবার আইডেন্টিফাই করতে পারি, চিনতে পারি, তাহলে টেন্সটা আমাদের জন্য খুব সহজ হবে বোঝা এবং চেনা। আমি আশা করব আমরা আজকে যতটুকু আলোচনা করতেছি বা করলাম, এটাতে কিছুটা হলে তোমাদের একটা ধারণা আসছে যে আসলে একই বাক্য 4 ধরনের লিখতে গিয়ে দেখা যাচ্ছে এখানে 4 ধরনের টেন্স আবির্ভূত হয়েছে, 4টে টেন্সের আবির্ভাব হয়েছে। এই টেন্সগুলোকে আমরা 4 ভাবে নামকরণ করতেছি। সুতরাং এখান থেকে আমরা টেন্সের ক্লাসিফিকেশন তৈরি করতে পারতেছি। অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্সকে 4টি ভাবে বিভক্ত করলাম। 4টি ভাবে বিভক্ত করে কি দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এক ধরনের, যেটা দ্বারা কি বোঝায়, সাধারণ
বর্তমান সাধারণ কাজ করা বা স্বভাবগত বা অভ্যাসগত এই কাজগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আবার দেখা যাচ্ছে এটা কন্টিনিউয়াস পাইলাম, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয় বাংলা, আবার বাংলা বাক্য যখন চিনব তখন এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, যেহেতু বাংলা বাক্য যে ক্রিয়ার সঙ্গে পর যোগ ই, ই পড়ে, পড়ো যোগে, পড়ো যোগে অর্থাৎ ই এ অ এই চিহ্নগুলো থাকে বাংলা বাক্য চিনিবার ক্ষেত্রে। আবার দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি আছে, পড়ির সঙ্গে তেসি, তেসি তেসো তেসে এই শব্দগুলো যদি ক্রিয়াপদের সাথে থাকে তাহলে অবশ্যই এটাকে কন্টিনিউয়াস ধরে নিতে হবে। আবার দেখা যাচ্ছে আমি পড়িয়াছি, সে পড়েছে, তারা পড়েছে, সে আসিয়াছে, আসি আসো এসে এই বিষয়গুলো যদি থাকে ক্রিয়াপদের সঙ্গে তাহলে ধরে নিতে হবে অবশ্যই এটা পারফেক্ট টেন্স। আবার যদি দুইটা বাক্য কিংবা একটা বাক্য এখানে সময় উল্লেখ করা আছে, চলমান কাজ একটা সময় উল্লেখ করা আছে, যদি এরকম থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে এটা পারফেক্ট কন্টিনিউয়াস চলে গেছে, হয় প্রেজেন্ট পারফেক্ট, নাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর না হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একই ভাবে একটার পর একটা এইভাবে ধারাবাহিকভাবে আসে। শুধু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে বর্তমান কালের কাজগুলোর ধরন কি রকম, অতীতের কাজগুলোর শব্দ ক্রিয়াপদের শব্দগুলোর ধরন কি রকম, আবার ভবিষ্যতের কাজগুলোর শব্দের যে ব্যবহার হয় সেই শব্দগুলো ক্রিয়াপদগুলোর ব্যবহার কিরকম, আকৃতি কিরূপ। যেমন এখানে পড়ি লেখছি, পড়েছিলাম, পড়ব, পড়িতেছি, পড়িতেছিলাম, পড়িতে থাকব, পড়িয়াছি, পড়িয়াছিলাম, পড়িয়া থাকিব। ঠিক একই জিনিসগুলো, এগুলো টেন্স ক্ষেত্রে এই শব্দগুলো বিভিন্ন ধরনের উচ্চারণ আসে। তো যাই হোক, আমরা যতটুকু আজকে আলোচনা করতে পেরেছি আমি আশা করব যে তোমরা এর থেকে একটু হলেও তোমাদের ধারণা আসছে আসলে টেন্সের ধরনগুলো কীরকম। আমরা সব সময় সদা সর্বদাই বিভিন্ন ধরনের বাক্য মুখ থেকে উচ্চারণ করে থাকি, কথা বলে থাকি। আসলে আমাদের কথা বলাগুলোর মধ্যে আমরা যা বলি তৎক্ষণাৎ বলি সেটা তখনই বর্তমান হয়ে যায়। আমরা বলি যখন পরবর্তীতে কথা বলি তখনই পূর্বের কথাগুলো অতীত হয়ে যায়, এবং আগামীতে কি বলবো পরের কথাগুলো পরে যখন বলবো পরের কথাগুলো তৎক্ষণাৎ হয়ে যায় ভবিষ্যৎ। সুতরাং আমাদের কাছেই সব কিছু, আমাদেরকে শুধু একটু খেয়াল করে চলতে হবে, বুঝতে হবে যে আসলে আমাদের কাছ থেকে সব কিছু বের হচ্ছে, আমরা সব কিছু উদ্ধারণ করতেছি, তৈরি করতেছি, অথচ আমরা এগুলোকে আইডেন্টিফাই করতে পারি না বা জানতে পারি না বা চিনতে পারি না। আমরা একটু যদি চেষ্টা করি আমরা নিজেরাই এটাকে বের করতে পারবো এবং লেখার কৌশলগুলো অবলম্বন করতে পারবো। আমি আশা করব তোমরা এর থেকে কিছুটা ধারণা নিয়ে নিজেরাই চর্চা করবে, বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, অযথা সময় নষ্ট করবে না। সময় নষ্ট করা মানে মনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে অন্য কিছুর চিন্তা চেতনা জাগ্রত হওয়া। আসলে আমি মনে করি যে একজন ছাত্রের বা একজন ছাত্রী বা একজন স্টুডেন্টের কখনোই পড়ার মাঝে অন্য কোনো চিন্তা চেতনা নিয়ে না আসেই শ্রেয়। সবসময় পড়ার দিকে মনোযোগ দেওয়া, যেটা আমাদের জন্য প্রয়োজন। আমাদের একটাই কাজ, আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আমি আশা করব তোমরা এই বিষয়গুলোকে ভালোভাবে আয়ত্ত করবে, জানার চেষ্টা করবে, নিজে নিজে চর্চা করবে। ঠিক আমি যেভাবে চেষ্টা করতেছি ঠিক তোমরাও বাসায় বসে বসে এইভাবে বাক্য তৈরি করবে। একটা বাক্য লিখবে, একটা বাক্য থেকে ওটারে আবার 4টে রূপ দান করবে, নিজে নিজে চেষ্টা করবে। যখন কোনো বাক্যের শব্দের কোনো ইংরেজি ওয়ার্ড তৈরি করতে পারবে না, পাশাপাশি বড় ভাই, বাবা, মা কিংবা পাশে বা হাতের কাছে ডিকশনারি আছে, খুঁজে নেবে, সেখান থেকে বের করে তোমরা নিজে নিজে তৈরি করার চেষ্টা করবে। পরিশেষে যদি তাও সম্ভব না হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। আমি যতটুকু পারি তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত জানছি। ধন্যবাদ সবাইকে।